তৃতীয় পরিচ্ছেদ। সিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে, তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাহাও সে বিস্তারিতভাবে শ্রীদামকে শিখাইয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দরাই যে তাহার বড়জাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কেন, বর্ষা হইয়াছিল? না। সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে হতবাক হইয়া গেল। সিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল। কহিল, উনি ঠিক কথা বলিতেছেন না। বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল। অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করিল না। এমন একঘুয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকিয়াছে। কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম। আমার ইহ জন্মের শেষ বন্ধন তাহার সহিত। বন্ধিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ। চির পরিচিত গ্রামের পথ দিয়া, রথতলা দিয়া, হাটের মধ্যে দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়া, সমস্ত পরিচিত লোকের চরে উপর দিয়া, কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। একপাল ছেলে পিছনে পিছনে চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সেই সাঙ্গাতরা কেহ গোমরাটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না। কিন্তু সেদিন সিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী
রামলোচন কহিল, খুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। সাক্ষী শ্রীদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তাহা হইলে সে কি রক্ষা পাইবে? আমি কহিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল, কিন্তু দেখিল চন্দরা নিজে বাকিয়া দাঁড়াইয়াছে। তখন ভাবিল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা স্বাক্ষর দায়ে পড়িব? যেইটুকু জানি সেইটুকু বলা ভালো, এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতোমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধানক্ষেত্র শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সিফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমায় অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাদতি একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত আছে। শত শত লোক আপন আপন পরাগণ্ডা হিসাবের চুলছিরা মীমাংসা করিবার জন্য ব্র্যাগ হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুত্বর আর কিছুই উপস্থিত নাই, এইরূপ তাহাদের ধারণা। শ্রীদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে চাহিয়া আছে। সমস্ত স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে। তাহাদের কোনরূপ আইন আদালত নাই। চন্দরা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার কহিয়া বলিব? জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিলেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তার শাস্তি কি জানো? চন্দরা কহিল, না। জজ সাহেব কহিল, তাহার শাস্তি ফাঁসি। চন্দরা কহিল, ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ হয় না। যখন শ্রীদামকে আদালতে উপস্থিত করিল, চন্দরা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? উত্তর, ভারী ভালোবাসে। প্রশ্ন, তুমি ইহাকে ভালোবাসো না? উত্তর, খুব ভালোবাসি। শ্রীরামকে যখন প্রশ্ন
হইল? শ্রীরাম কহিল, আমি খুন করিয়াছি। প্রশ্ন, কেন? শ্রীরাম, ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছা ভঙ্গের পর উত্তর করিল, সাহেব, খুন আমি করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিয়াছে। তাহার কথার তিলমাত্র নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। সেদিন একরত্তি বয়সে একটি কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল। সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যাহা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, তাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দরা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দরা কহিল, মরণ।